তাহলে বুঝতে হবে এটা থ্রেট টু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বলছেন, ও আপনার ববি হাকিম আছে সফিস্টিকেটেড মুসলিম ফেস, আমার অ্যাগ্রেসিভ রাউডি মুসলিম ফেস আছে হুমায়ুন কবির। প্রথম দিন সে বলেছে বলেছে খবর হয়েছে, তারপরের দিন সে সিপির নাম বলেছে, সিপি যা বলছে। তো সেটা চাপবার জন্য পুলিশের যে উৎসাহ, এত প্রিজন ভ্যান ঢাকা ঢুকিয়ে দেওয়া, সেইটা আমার সন্দেহের কারণ তৈরি করে দিচ্ছে। সেইটা থেকে লোকে ভাবছে যে এ বাবা, তার মানে কিছু ডাল মে কুচ কালা হয়, সরি পুরো ডালই কালা হয়। এই তো সবে পেঁয়াজের প্রথম খোসা ছাড়ানো হয়েছে, বড় বড় নাম আসবে, আরো বড় গ্রেপ্তার আছে, দেখুন কি হয়। এত বড় আন্দোলন এই জায়গায় পৌঁছেছে, আন্দোলনে কোনো লোক পাচ্ছে না, ময়দানে নেই, এরাই নষ্ট করেছে, নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বেঁচে দিয়েছে। 2 ঘন্টার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং, মাত্র 2 মিনিট বলেছে অভয়ার কথা, বাকি পুরো কথাটা হচ্ছে আমাকে এখনই ইউনিয়নে পাঠিয়ে দিন, আমাকে এখনই জিতিয়ে দিন, আমাকে এখনই পদ দিয়ে দিন, আমি চালাবো। এক সময় তো মনে হলো ওদেরকে দিয়ে দিতে হবে, স্বাস্থ্য দপ্তর চালাবে, 5 কোটি টাকা থেকে সে হিসাব দিন, এত টাকা আর কি দরকার হয়। আর সে ভদ্রমহিলা আছেন রিয়ানা কে, ডাক্তারবাবু, সে তো ডেড বডির পোস্টমর্টমে সই করেছিলেন, সে আবার এখন বলছে আমি জাস্টিস চাই। তা আপনি যদি জাস্টিস চাইছেন তখন আপনি সেই পোস্টমর্টমের সই করতে গেছিলেন কেন? ক্যালেন্ডারে 3 মাস পরে আমরা পেয়েছি যে আন্দোলনটা কিভাবে সেটিং করে শেষ করে দেওয়া গেল। ক্যালেন্ডারে 3 মাস পরে আমরা পেয়েছি সেটিং। তো সেটিং না হলে আপনি ভাবেন যে চা বিস্কুট খেতে গেছিল তারা, আন্দোলন তুলে নিয়ে চলে এলো। প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এখনো পর্যন্ত তার পজিশনে আছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়নি। সেটিং না, ফুল সেটিং। স্বাস্থ্য দুর্নীতির তদন্ত করতে গিয়ে অনেক বড় নেটওয়ার্ক সিবিআই পেয়েছে, ইডি পেয়েছে, যেটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। আর আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স মানে কি, 25-75, 25-75, 25-75, 25-75। ববি হাকিম এটা বলতে চেয়েছেন যে 50-60 জন তৃণমূলের এমএলএ হচ্ছে মাননীয় সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ রেখেছেন, উনি মুখ্যমন্ত্রী না হলে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় হতে পারে। দেখুন হুমায়ুন কবির এটা কেন বলেছেন, কারণ আপনাকে মনে রাখতে হবে হুমায়ুন কবির হচ্ছেন মুসলিম ফেস। হুমায়ুন কবিরকে দিয়ে যদি তর্কের খাতিরে ধরে নিই যে অভিষেক বাবু এটা করিয়েছেন স্ট্র্যাটেজিক্যালি, তাহলে বুঝতে হবে এটা থ্রেট টু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বলছেন, ও আপনার ববি হাকিম আছে সফিস্টিকেটেড মুসলিম ফেস, আমার অ্যাগ্রেসিভ রাউডি মুসলিম ফেস আছে হুমায়ুন কবির, মুসলিম ভোট আমার সাথেও আছে, খেলা খেলবেন না, তাই হুমায়ুনকে দিয়ে করিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটা, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান তাকে হুমায়ুন কবিরের মতো ব্র্যান্ডকে ব্যবহার করতে হচ্ছে নিজের ব্র্যান্ডিং এর জন্য। এটা খুবই চিন্তার এবং উদ্বেগের বিষয়। এটা একটা সূত্র। আরেকটা সূত্র ইজ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, কারণ এখনো পর্যন্ত দেখবেন তৃণমূল কংগ্রেস হুমায়ুনের বিরুদ্ধে কোনো সেন্সার করেনি, কোনো অ্যাকশন নিতে বলেনি, ওকে সতর্ক করেনি, ওকে ক্ষমা চাইতে বলেনি, বক্তব্য থেকে পিছিয়ে আসতে বলেনি। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওকে বলতে বলেন, তাহলে এটা বলার অন্যতম কারণ হচ্ছে যে প্রথমেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন 2026-এ মুখ্যমন্ত্রী হবেন বলে, ওকে হুমায়ুন কবিরকে দিয়ে করে দেওয়া হলো উপমুখ্যমন্ত্রী। প্রথমেই এক ধাপ নিচে খেলতে শুরু করলেন, এমন মাস্টার স্ট্রোক দিলেন। আমরা কেউ কিন্তু আর আলোচনা করছি না যে অভিষেক বাবুকে মুখ্যমন্ত্রী করা হবে 26-এ, আমরা এখন আলোচনা করছি উনি উপমুখ্যমন্ত্রী হবেন কিনা। মানে মুখ্যমন্ত্রীটা যা আছে ফিক্স হয়ে গেল, উপমুখ্যমন্ত্রী নিয়ে লড়াই। এখন তাতে উনি হলে আরো কাউকে মমতা ব্যানার্জি করে দিতে পারেন, 2টো উপমুখ্যমন্ত্রী। তো ফলে আমার মনে হয়েছে যে এই স্ট্র্যাটেজিক সিচুয়েশন এখন তৃণমূল কংগ্রেস আছে। একটা কথা তো থেকেই যায়, তাহলে কোথাও গিয়ে আপনি যেরকম বলছেন মুখ্যমন্ত্রী কি কোথাও গিয়ে শিলমোহর দিলেন? এই আরে আপনারা এত এইসব মুখ্যমন্ত্রী নিয়ে কেন হইচই করছেন? তার কারণ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে এদের দুজনের মধ্যে যে কেউই মুখ্যমন্ত্রী হন না কেন, বাংলা তাতে কি লাভ, ঘরানা তো এক। ধরুন ভারতীয় জনতা পার্টির কে আগামী দিনে সভাপতি হবে আপনি জানেন না, গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক হবে। তা কে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী হবে সেটা আগে জানা যাবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক হবে। কিন্তু এখানে সেসব হয় না, এখানে পরিবারতন্ত্র, ফলে পরিবারের যা একই ঘরানা সেই ঘরানাতেই হবে। আমার আপনার মতো সাধারণ বাঙালি, সাধারণ পশ্চিমবাংলার মানুষের কি সুবিধাটা হবে? এখন হয়তো কম চুরি হতো, তখন একটু বেশি চুরি হবে, আর একটু সফিস্টিকেটেড হতে হবে, এই আর কি হবে। সঞ্জয় রায় মুখ খোলার পর অস্বস্তি বেড়েছে কি কোথাও গিয়ে পুলিশের? কারণ সরাসরি প্রাক্তন নগরপালের বিরুদ্ধে শুনুন, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে যে কোনো চোর বলবে আমি চুরি করিনি,
যে ডাকাত সে বলবে আমি ডাকাতি করিনি। এটা কমন হচ্ছে অপরাধীদের একটা রণকৌশল, মাথায় সাইকোলজিক্যাল একটা রিপ্রেজেন্টেশন থাকে। কিন্তু আমার আশ্চর্য লেগেছে যে ও যদি চুলোচ্ছাই ওইসব বলেও তাতে পুলিশের এত ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে, চাপাচাপির কেন ব্যাপার? প্রথম দিন সে বলেছে বলেছে খবর হয়েছে হয়েছে, তারপরের দিন সে সিপির নাম বলেছে, এক্স সিপি যা বলছে বলছে। তো সেটা চাপবার জন্য পুলিশের যে এত উৎসাহ, এত প্রিজন ভ্যান ঢাকা ঢুকিয়ে দেওয়া, সেইটা আমার সন্দেহের কারণ তৈরি করে দিচ্ছে। সেইটা থেকে লোকে ভাবছে যে এ বাবা, তার মানে কিছু ডাল মে কুচ কালা হয়, সরি পুরো ডালই কালা হয়। তাহলে ও সঞ্জয়গাতে চাপার কি আছে? সিআইডি অপরাধী, ডকুমেন্টেশন পাওয়া গেছে, দুটা চার্জশিট হয়েছে, দুটা এজেন্সি চার্জশিট দিয়েছে, সে আইডেন্টিফাইড হয়েছে, যা করতে বিচার হবে হবে, যা বলবে বলবে। এত লুকো চাপা, তাকে চেপে রাখতে হবে, তার মুখ বন্ধ করতে হবে, সে কিছু বলতে পারবে না। এসব হচ্ছে মানে বুঝতে হবে কিছু না কিছু আছে, খতিয়ে দেখা দরকার এসব। না শুধু আমরা একদম আপনি যেরকম বলছেন আপনার যুক্তির সঙ্গে সঙ্গত থেকে একটা প্রশ্ন করছি। একদম 9ই আগস্ট ঘটনাস্থলে একদম তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন নগরপাল নিজে। তারপরে প্রিজন ভ্যানে কলকাতা পুলিশের অভিযুক্ত, কলকাতা পুলিশ যার অভিযুক্ত বলে যাকে দায়ের করেছে, পরবর্তীকালে সিবিআই 55 দিনের মাথায় যার কথা বলছে সেই সঞ্জয় রায় বলছে বিনীত গোয়ালের নাম বলছেন তিনি। হ্যাঁ, আরো একজনকে পুলিশের বড় কর্তার নাম বলেছে। এরা সব যুক্ত আছে কিনা খতিয়ে দেখতে হবে। এসব স্টেটমেন্ট এসছে। আর আপনাকে মনে রাখতে হবে, ভুলে যাবেন না, কলকাতা পুলিশের একজন ওসি গ্রেপ্তার হয়েছেন এই কেসে। ফলে যে একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছিল কেস ধামাতে পাওয়ার জন্য, সেটা তো এস্টাবলিশ, সে তো পাওয়া গেল, সে তো অস্বীকার করে কোনো লাভ নেই। ফলে আমার তো মনে হয় যে এই তো সবে পেঁয়াজের প্রথম খোসা ছাড়ানো হয়েছে। সিবিআই আরো যত এগোবে আরো বড় বড় নাম আসবে, আরো বড় গ্রেপ্তার আছে, দেখুন কি হয়। জুনিয়র চিকিৎসক নিজের বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দেন তারা সিবিআই হোক বা সুপ্রিম কোর্ট কারো ভূমিকাতেই খুশি নন। স্যার সিপিএম এর যারা যেগুলো করছে নকশাল, মাওবাদী, মানে যারা ওই সমস্ত করছে, তো লাফালাফি করছে, যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসেছে, তারা আদৌ এই আন্দোলনে আছে? তারা চিঠি দিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিগনেশন দিতে হবে, বলছে? একবারে বলছেন। তারা চিঠি দিয়েছে লাস্ট, তাতে বলছে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন চাই। সেই চিঠিতে এক লাইন নেই যে অভয়ের বিচার চাই, এক লাইন, নট আ সিঙ্গেল লাইন। কি আপনি আশা করেন এদের কাছে? এরা ফায়দা তুলছে, রাজনৈতিক ফায়দা। আমি ভাই স্টুডেন্ট রাজনীতি করে রাজনীতি করছি, আমি কোনো ছাত্র আন্দোলনে দেখিনি ছাত্র নেতাকে এত ভিন্ডিকটিভ যে একটা স্টুডেন্টের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। 50টা ছেলেকে সাসপেন্ড করে দিয়েছে, তারা ততদিন সাসপেন্ড যতদিন না স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হবে। তা বাচ্চা ছেলেও বোঝে। আর মাওবাদীদের সব বুদ্ধি, বন্দুকের নলি ক্ষমতার উৎস। ভাই আমি যুক্তিকে খাটো করছি না, ছোট করছি না, কিন্তু যে মাথারা ওদের চালাচ্ছে তাদের জন্য আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। এত বড় আন্দোলন এই জায়গায় পৌঁছেছে, আন্দোলনে কোনো লোক পাচ্ছে না, ময়দানে নেই। এরাই নষ্ট করেছে, নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বেঁচে দিয়েছে। 2 ঘন্টার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং, মাত্র 2 মিনিট বলেছে অভয়ার কথা। বাকি পুরো কথাটা হচ্ছে আমাকে এখনই ইউনিয়নে পাঠিয়ে দিন, আমাকে এখনই জিতিয়ে দিন, আমাকে এখনই পদ দিয়ে দিন, আমি চালাবো। একসময় তো মনে হলো ওদেরকে দিয়ে দিতে হবে, স্বাস্থ্য দপ্তর চালাবে। 5 কোটি টাকা করতে গেছে, হিসাব দিন এত টাকার কি দরকার হয়। আর সে ভদ্রমহিলা আছেন রিয়ানা কে, ডাক্তারবাবু, সে তো ডেড বডির ওই পোস্টমর্টমে সই করেছিলেন, সে আবার এখন বলছে আমি জাস্টিস চাই। তা আপনি যদি জাস্টিস চাইছেন তখন আপনি সেই পোস্টমর্টমের সই করতে গেছিলেন কেন? একাধিক অনিয়ম বেনিয়ম, হ্যাঁ, ঝামেলা ঝঞ্ঝাটি নিজেরা করে রেখেছে, ক্ষুদ্র স্বার্থ, রাজনৈতিক স্বার্থে এই সমস্ত তা করে আন্দোলনটা সর্বনাশ করে দিল। জাস্টিস ওরা এনে দিতে পারবে না। জাস্টিস যদি কেউ এনে দিতে পারে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। আপনি খবর নেবেন, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ডায়মন্ড হারবারে শুধু পোস্টার লাগিয়েছিল পুজোয়, বলেছিল যে আমরা জাস্টিস চাই, তাকে মার্ডার করে দিয়েছে তৃণমূল। এই থেকে তো বুঝবেন যে অ্যাকচুয়াল লড়াই কারা লড়ছে আর কারা সেটিকে রাজনীতি করছে। সংকতা আরজি কর থেকে ডি শিক্ষা দুর্নীতি আর জমি মামলার পাহাড়, অবসরের পর ট্রোলিং কেন পিছু ছাড়ছে না ধনঞ্জয় চন্দ্রচূড়ের, কেন মনে হয়? না না, সে তার সম্পর্কে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমি এইটুকু বলবো যে পশ্চিম বাংলায় আমরা একটা দুর্নীতির কার্নিভাল, দুর্নীতির উৎসব করার একটা প্ল্যান এস্টিমেট করেছি। চেষ্টা করছি আমরা, অনুমতি পেলে রেড রোডেই করব। তাতে বড় বড় ট্যাবলো তৈরি হবে,
প্রত্যেকটা ট্যাবলোতে দুর্নীতির বিষয়ে হচ্ছে বিস্তৃত বিবরণ থাকবে। যেমন ধরুন প্রথম আসবে হচ্ছে রেশন দুর্নীতি, প্রথম ট্যাবলো, তাতে কারা কারা গ্রেপ্তার হয়েছেন, কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, মোদি চাল পাঠিয়েছিলেন সেই চাল চুরি হয়েছে, এইসব তুলে ধরা হবে। তো চলে গেল ট্যাং 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 ট্যাং। তারপরে একটু বড় ট্রাক আমরা ভাড়া করেছি, সেটা শিক্ষা দুর্নীতি, তাতে শিক্ষার বড় মন্ত্রী সে জেলে আছে, সে তাকে রাখতে হবে, তো বসাতে হবে, ছোট ট্রাকে হবে না, তা বড় ট্রাকের দুর্নীতি, শিক্ষার দুর্নীতি চলে যাবে, সবাই দেখবে ট্রাকে করে। তারপর আসবে হচ্ছে আবাসের দুর্নীতি, তাতে কুড়ে ঘর কিভাবে বিক্রি হচ্ছে, লোকের বাড়ি তৈরি হচ্ছে না, যার পাকা বাড়ি সে 4টে করে পাচ্ছে, সেটা দেখানো হবে, ট্যাবলো তুলে ধরা হবে। তারপর হচ্ছে মিড ডে মিলের দুর্নীতি, তারপরে হচ্ছে আপনার সিসিটিভি মানে লেটেস্ট সিসিটিভি দুর্নীতি পর্যন্ত, স্বাস্থ্য দুর্নীতি, স্বাস্থ্যের একটা বড় দুর্নীতি আমরা দেখাবো, তারপরে সিসিটিভি দুর্নীতি, এইসব করে আমরা একটা বিশাল কার্নিভালের আয়োজন করেছি। এই রাজ্যে এর আগে এত বড় দুর্নীতির জায়গা কখনো তৈরি হয়নি। তো সেইটা আমরা প্ল্যান এস্টিমেট করছি, আমরা আশা করব এখনই আমাদের কাছে যা মানে লোকে আমাদের এই ভাবনার উপরেই যা শুরু হয়েছে, তাতেই অর্ধেক লোক হচ্ছে কে বসতে জায়গা দিতে পারবো না, সব সিট আগে থেকে বুক হয়ে যাচ্ছে। তো ফলে সেটা ডেট ফেট ডিক্লেয়ার হলে বড় করে হবে, সবাই আসবেন, দেখবেন বাংলার অবস্থা। আরজিকর কাণ্ডে তদন্তের ভবিষ্যতে, কারণ নির্যাতিতার বাবা বলেছেন কিন্তু মন থেকে তারা যথেষ্ট হতাশ হয়েছেন এবং সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে যেখানে আরজিকর ধর্ষণ এবং খুনের সুমোটো মামলা নিল, অথচ পরবর্তীকালে সেটা শুধুমাত্র আরজিকর মামলা হয়ে গেল। সিবিআইও বলছে তাদের এখন অনেক কাজ বাকি রয়েছে, 3 মাস হতে চললো, তারা সুবিচার পেলেন না। একটা মার্ডারের কেসে 3 মাসটা বড় ব্যাপার না। এই ধরনের বড় ক্রাইমের ক্ষেত্রে সিবিআই অলরেডি প্রাইমারিতে একজন অ্যাকিউজকে অলরেডি অ্যারেস্ট করে চার্জশিট দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে এইটা যতক্ষণে তদন্ত শেষ হবে ততক্ষণে অনেক বড় কিছু অপেক্ষা করছে, আসবে, আপনারা অপেক্ষা করুন। এই তো সবে কলির সন্ধে, এখনই উত্তেজিত হলে হবে? সম্ভবত ক্যালেন্ডারে 3 মাস পার, কি পেলাম কি পেলাম না। ক্যালেন্ডারে 3 মাস পারে আমরা পেয়েছি যে আন্দোলনটা কিভাবে সেটিং করে শেষ করে দেওয়া গেল। ক্যালেন্ডারে 3 মাস পরে আমরা পেয়েছি সেটিং। তো সেটিং না হলে আপনি ভাবেন যে চা বিস্কুট খেতে গেছিল তারা, আন্দোলন তুলে নিয়ে চলে এলো, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এখনো পর্যন্ত তার পজিশনে আছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়নি। সেটিং না, ফুল সেটিং। ফুল সেটিং এ আছে বলে তো দেখছেন নেজার সব সেটিং করে চুপচাপ করে বসে গেছে। আমরা 3 মাসে এটা পেয়েছি। আমরা 3 মাসে পেয়েছি ভারতীয় জনতা পার্টির এক কর্মী প্রতিবাদ করতে গিয়ে মার্ডার হয়েছে তৃণমূলের হাতে। আমরা 3 মাসে এটা পেয়েছি যে এই রাজ্যের প্রশাসন এই ঘটনায় ইনভলভ ছিল, ঘটনা চাপবার জন্য চেষ্টা করেছিল, যার জন্য তার একজন ওসি, তার একজন প্রিন্সিপাল তারা গ্রেপ্তার হয়েছে। আমরা এই ঘটনায় পেয়েছি যে কেন্দ্রীয় হচ্ছে আদালত, সর্বোচ্চ আদালত এই রাজ্যকে তুলোধনা করেছে, তাকে উত্তর দিতে পারছে না রাজ্য। আমরা এসব পেয়েছি। আমরা তারপরেও দেখেছি জয়নগর হয়েছে, আমরা দেখেছি কালিয়াগঞ্জ হয়েছে, একের পর এক মহিলারা আক্রান্ত হচ্ছেন, এগুলো আমরা পেয়েছি। হাসপাতালে সিসিটিভি লাগাতে ব্যাপক দুর্নীতির অভিযোগের খবর প্রকাশ্যে এসেছে। একটা ক্যামেরা লাগানোর খরচ 3.5 ঢাকা মেডিকেল কলেজের। কিছু আসেনি, এ তো সবে কিছুই না, টিপ অফ দ্য আইসবার্গ, কিছুই আসেনি। 3 লাখ টাকা, আপনি পাগল আছেন নাকি? সফটওয়্যারে যা কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনার কোনো ধারণা নেই। এখনো খাতা খোলেনি, খুলবে আস্তে আস্তে। আপনার মনে আছে শিক্ষা দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই পেয়ে গেল অয়নশীলকে, অয়নশীলের কানেকশনে বেরিয়ে এলো পুরসভার দুর্নীতির নেটওয়ার্ক। আপনি চাপ নেবেন না, স্বাস্থ্য দুর্নীতির তদন্ত করতে গিয়ে অনেক বড় নেটওয়ার্ক সিবিআই পেয়েছে, ইডি পেয়েছে, যেটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। আপনি বললেন এক্ষুনি সফটওয়্যার দুর্নীতির কথা, তাহলে কি সিসিটিভি দুর্নীতির তদন্ত করতে গিয়ে কোথাও গিয়ে সফটওয়্যার দুর্নীতি? আরে বৃহত্তর একটা হাইটেক দুর্নীতির ব্যাপার আছে, আসবে, যে কোনো সময় চলে আসবে। সম্ভবত ট্যাবের টাকা গায়েবের তদন্তে নয়ামোড় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ট্যাবের টাকার গায়েবের সংখ্যা 84 নয়, প্রায় রাজ্য জুড়ে 300-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। হ্যাঁ, সব অন্যান্য রাজ্যে গিয়ে টাকা জমা হচ্ছে, সব সেটিং, সব তৃণমূল। দেখুন আপনারা একটা প্রবলেম, আপনারা তো সাংবাদিকতায় পড়াশুনো করে এই জায়গায় এসেছেন, আমি সাংবাদিকতা একটু আধটু করেছিলাম। সাংবাদিকতার প্রথম নর্মস হচ্ছে, মানে প্রথম নিয়মই হচ্ছে যেটা ক্যাজুয়াল নয়, মানে যেটা ঘটে না, যেটা আনকমন, সেটাই নিউজ, তার নিউজ ভ্যালু বেশি। আমাদের কথায় সেই সময় আমরা কথার কথা বলতাম, আমি কোনো সারমেয়কে আমি খুব ভালোবাসি, ছোট করছি না, কিন্তু যদি কোনো সারমেয় আপনার পায়ে কামড়ে দেয়, কুকুর পায়ে কামড়ে দেয়,
তাহলে কিন্তু সেটা খবর হয় না, সেটা আকছার কুকুর পায়ে কামড়ায়। কিন্তু সেই রাগে কোনো মানুষ যদি কুকুরের পায়ে কামড়ে দেয় তখন সেটা খবর হয়, খবর হওয়ার মতো বিষয়, সেটাকে বেছে নেওয়া উচিত। ঠিক তেমনি এই রাজ্যে দুর্নীতি হচ্ছে, এটা আর খবর নয়, এটা নিউজ ভ্যালু নেই। যদি কোনো ক্ষেত্রে দেখেন যে দুর্নীতি হচ্ছে না অথচ তৃণমূল সে ব্যবস্থা চালাচ্ছে, তখন আমাকে বলবেন, তখনই সেটা খবর হবে। সেকথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রদ বদলের প্রস্তাবে বড় শিলমোহর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর দলীয় সূত্রে। এবার কি তাহলে ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে? টু আর্লি, টু আর্লি। এসব মতামত এখন এসব দিয়ে কোনো লাভ নেই। আগে বদল হোক, আগে রদবদল হোক। এখন প্রপোজাল গেছে, সে প্রপোজাল নিয়ে কাটাছেড়া হচ্ছে, সে দর কষাকষি হচ্ছে। দেখুন, উনি বলেছেন, আমি শুনেছি যে পারফরমেন্সই ইম্পর্টেন্ট। আর আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স মানে কি, 25-75, 25-75, 25-75, 25-75। এখন যারা 75 খেলতে পারেনি, 25-এর অঙ্ক বুঝতে পারেনি, মাল ঠিক জায়গায় পাঠাতে পারেনি, তারা বসতে থাকবে না। ব্যাড পারফরমেন্স। কোম্পানি তো, একটা কোম্পানিতে পারফরমেন্স দিতে হবে। আপনি মাল যত দেবেন তত আপনি সিকিউর, মাল নেই ভোকারটা। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম দাবি করেছেন যে বিজেপি থেকে তৃণমূলে আসতে চান কেউ কেউ। শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছেন 50 থেকে 60 জন। না না, এটা ঠিক করে বলতে হবে। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন, বলে দিয়েছে। ফিরহাদ হাকিম বলেছেন যে 50-60 জন এমএলএ বিজেপি তারা তৃণমূলে যেতে চান বলে মাননীয় সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ রেখেছেন। আসলে ববি হাকিম এটা বলতে চেয়েছেন যে 50-60 জন তৃণমূলের এমএলএ হচ্ছে মাননীয় সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ রেখেছেন। উনি মুখ্যমন্ত্রী না হলে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় হতে পারে, এইটা কায়দা করে উনি বলার চেষ্টা করেছেন। পুরোটা বললে তো আর মেয়র রাখবে না, না, সেই জন্য উনি একটু ব্যাটটা একটুখানি গুছিয়ে খেলেছেন। আর শেষ প্রশ্ন আপনার কাছে। আল্লাহর সম্পত্তিতে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। ওয়াকাফের যে সম্পত্তিতে শিল্পপতিদের নজর রয়েছে বলে অভিযোগ ফিরহাদের। আসন্ন বিধানসভা অধিবেশনও এ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে দাবি করলেন অধ্যক্ষ বিমান। এই রাজ্যে একাধিক ওয়াকফ প্রপার্টি, রাজ্য সরকার, যে সরকারের ববি হাকিম মন্ত্রী, সেই সরকার সেই সমস্ত সম্পত্তিতে একাধিক নির্মাণ করেছেন। সেই নির্মাণ কি আইন মেনে করেছেন? যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দেন, সেটা কোন প্রপার্টির ইনকাম থেকে আসে? ওয়াকফ প্রপার্টির জায়গা থেকে আসে। আপনার মাইনরিটি ডিপার্টমেন্ট এটা নিয়ে উত্তর দেবে না? তাদের উন্নয়নের কাজে, তাদের কমেট ডেভেলপমেন্টের কাছে লাগালে পারতেন সেই টাকা। আর যাদের ভাতা দেওয়ার ছিল সেটা অন্য ফান্ড থেকে দিতে পারতেন, তা তো দেননি। নাকি দিয়েছেন? সত্যিটা প্রকাশ্যে আনো, তারপরে এটা নিয়ে রিয়াকশন দাও।